কাতারে জুমা নামাজের পর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়ার। শুক্রবার রাজধানী দোহায় একটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কাতারের সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরপর নর্থ দোহা লুসাইল কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন হামাস প্রধান। এ সময় নির্দিষ্ট কিছু কর্মকর্তা এবং কাতারে অবস্থানরত হানিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হানিয়ার জানাজা এবং দাফনকে ঘিরে কাতারে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, ফলে দাফনের সময় সাধারণ মানুষের উপস্থিতি ছিল খুবই কম। এর আগে তেহরানে হামলায় নিহত ইসমাইল হানিয়ার জানাজা এবং শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন লাখো মানুষ। তেহরানে তার জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসমাইল হানিয়া অধ্যায়ের শেষ হলো বটে, কিন্তু সংগঠন হিসেবে হামাস এখন কোথায় আছে? যে উত্তেজনা মধ্যপ্রাচ্যে তৈরি হলো সেটার ভবিষ্যৎ বা কী? আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যদি শেষ থেকে শুরু করি, ইসমাইল হানিয়ার যে জোরালো কণ্ঠস্বর, যে নেতৃত্ব এবং যে রণকৌশল, সেটা এতদিন হামাসকে এক ধাপ এগিয়ে রেখেছিল, অনেক বড় বড় পরিকল্পনা করতে সাহায্য করেছিল। হানিয়া নিহত হলেন এবং হওয়ার পর আমরা যদি এখন সংগঠন হিসেবে হামাসকে বিশ্লেষণ করি, এটাকে আপনি আসলে কোথায় দেখছেন? একটা ধারণা দিতে পারেন কিনা যে হানিয়া পরবর্তী হামাস আসলে কতটা শক্তিশালী অথবা হতে যাচ্ছে বা শক্তিশালী দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতাকে। আসলে হামাস একটি আদর্শের নাম। হামাস কোনো ব্যক্তি বিশেষের দল না, হামাস কোনো ব্যক্তি নির্ভর সংগঠন না। সেক্ষেত্রে ইসমাইল হানিয়া ডেফিনেটলি হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হামাসকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন, বলা যায় যে ইহুদিবাদী ইসরায়েলকে তার অস্তিত্ব বিলুপ্তির একেবারে দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন হামাসের নেতা ইসমাইল হানিয়া। তার রণকৌশল, তার নেতৃত্ব, তার কূটনীতি, তার রাজনীতি, সমস্ত সবকিছু হামাসকে অনেক বেশি সুবিধা দিয়েছিল। একথা ঠিক যে হামাসের ভেতরে থেকে ইসমাইল হানিয়া তৈরি হয়েছে, হানিয়ার ভেতরে থেকে হামাস তৈরি হয়। সেক্ষেত্রে হামাস ইসমাইল হানিয়াকে তৈরি করেছে কথা বলতে হবে। সেই জায়গা থেকে আমি বলবো যে ইসমাইল হানিয়ার মৃত্যু ডেফিনেটলি হামাসের জন্য অত্যন্ত বড় ক্ষতির বিষয়, ফিলিস্তিনের জন্য অনেক ক্ষতির কারণ। কিন্তু হামাসের নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর ফলে হামাস শেষ হয়ে যাবে না বা নিশ্চিহ্ন হয়ে যাবে না, কিংবা অনেক বেশি দুর্বল হয়ে যাবে, এটাও আমি ভাবতে চাই না। বরং হামাস আজকে যে পর্যায়ে আছে সেই জায়গা থেকে সামনে এগিয়ে যাবে। এবং হামাসের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে, আমিও সেই কথাই বলবো যে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ফলে হামাস দুর্বল হবে না, বরং হামাস আরো বেশি শক্তিশালী হবে এবং হামাস ইসরায়েল বিরোধী লড়াইয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হবে এবং আরো বেশি শক্তিশালী হবে, জোরদার হবে তাদের লড়াই সংগ্রাম আন্দোলন, এবং তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। ইসমাইল হানিয়া ব্যক্তি বিশেষ ছিলেন, ইসমাইল হানিয়ার কারণে হামাস মুছে দেবে না, দুর্বল হবে না। বুঝতে পারছি। দেখুন, বলা হচ্ছে এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে একটা বড় উত্তেজনা ছড়িয়ে যাবে এবং আমরা সেটা হতেও দেখছি। ইরানের একটা অবস্থান আছে, আয়াতুল্লাহ আল খামেনি তিনি বলেছেন এরপর ইসরায়েল আক্রমণ করা আমাদের রীতিমতো কর্তব্য হয়ে উঠেছে। আমরা এখন ধরে নেব যে ইরান আজ হোক কাল হোক সেই প্রতিশোধটা নেবেই, এবং যদি সেটি সরাসরি ইসরায়েলের উপরে হামলা হয়, তার ফলাফলটা আসলে কি হতে পারে? আমি আপনাকে বলবো যে হ্যাঁ, আমরা ধরে নিতে পারি যে ইরান ইসরায়েলের উপর হামলা করবে, কারণ এই ঘোষণাটা এসেছে একেবারে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে। ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছে ইরানের সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার, এবং তার এই বক্তব্যের অর্থ হচ্ছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাবে। এই হামলা চালানোর বিষয়টা এখন জাস্ট টাইমের ব্যাপার, সময়ের ব্যাপার। আজ হোক কাল হোক যে কোনো মুহূর্তেই হামলা হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং শুধু ইরানের পক্ষ থেকেই এই হামলাটা হবে না, হামলাটা আরো ইরান সমর্থিত যে সমস্ত প্রক্সি রয়েছে মধ্যপ্রাচ্যে, যেমন লেবাননের হিজবুল্লাহ আন্দোলন, তারপরে আপনার ইরাকের বিভিন্ন রকমের রেজিস্ট্যান্স ফোর্স রয়েছে, ইয়েমেনের যে সমস্ত হুতি আনসারুল্লাহ আন্দোলন রয়েছে, এই প্রত্যেকটা জায়গা থেকে হামলা হবে ইসরায়েলের বিরুদ্ধে।
সেই হামলাটা হতে পারে অ্যাট এ টাইম, অর্থাৎ একযোগে, আবার হতে পারে বিচ্ছিন্নভাবে, বাট সবার হামলায় কিন্তু ইসরায়েলকে মোকাবেলা করতে হবে, এটা মোটামুটি ভাবে পরিষ্কার। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ তিনি কথা বলেছেন যে এটা এমন না যে আমরা সময় এবং সুবিধা মতো উপযুক্ত স্থানে হামলা চালাবো, বা সময় মতো হামলা চালাবো, সুবিধা মতো, ব্যাপারটা এমন না। উনি বলেছেন যে আমি এই কথা বলতে চাইছি, গতকালকে বলেছেন যে এই হামলাটা হবে এবং এটা চূড়ান্ত, তার মানে হামলা হবে, এতে আর কোনো সন্দেহ নেই। এখন আচ্ছা। এই হামলার পরিণতিটা বেশ ভয়ঙ্কর হতে পারে, সেটা এই রকম যে এতে ইসরায়েল এবং ইরান একেবারে প্রকাশ্য বড় রকমের যুদ্ধ শুরু হতে পারে এবং সেই যুদ্ধে আমেরিকা জড়িয়ে যেতে পারে। যদিও বলেছে আমেরিকা যে তারা যুদ্ধে জড়াবে না, বাট ইসরায়েলের নিরাপত্তাকে তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবেন, ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করবে। কিন্তু ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে সেই ক্ষেত্রে ইরানের সাথে আমেরিকার সংঘাতের আশঙ্কা থেকে যাচ্ছে এবং ইরানে কথা বলেছে যে তারা ইসরায়েলের উপর হামলা চালাবে এবং হামলা চালানোর পর ইসরায়েল এবং আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর চেষ্টা করে, সেই হামলা মোকাবেলা করার জন্যও ইরান প্রস্তুতি নিয়েছে। ফলে একটা বড় রকমের সংঘর্ষ হবে। আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, যদি আপনার সময় থাকে, তাহলে সেটা হচ্ছে এই যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, বর্তমানে তিনি রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান, পুতিনের পরেই তার অবস্থান। তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যে একটা বৃহত্তর বিরাট বড় রকমের সংঘাত ছাড়া মধ্যপ্রাচ্যে আসলে একটা টেকসই বা প্রতিষ্ঠিত একটা শান্তি আসবে না। শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ, তিনি বলেছেন, অনলি দ্য ওয়ে, একমাত্র পথ হচ্ছে যুদ্ধ, অর্থাৎ যুদ্ধের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। এবং মধ্যপ্রাচ্যের আজকের পরিস্থিতির জন্য প্রধান ক্রিমিনাল হিসেবে বা কালপ্রিট হিসেবে নাম উল্লেখ করেছে আমেরিকা। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ এবং এই যে সংঘাতটা হতে যাচ্ছে, ইরানের পক্ষ থেকে যে নৈতিকভাবে যে অনুভূতিটা তৈরি হয়েছে বা নৈতিকভাবে যে দায়টা তৈরি হয়েছে ইসমাইল হানিয়ার হামলার হত্যার প্রতিশোধ নেওয়া, এই প্রতিশোধের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যে রিয়েলি একটা বড় ধরনের সংঘাত ঘটতে পারে, হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার বিশ্লেষণের জন্য। ছিলেন আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম, এবং আমরা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর আসলে হামাসের ভবিষ্যৎ কি এবং মধ্যপ্রাচ্যে কি হতে পারে একটা ধারণা খোঁজার চেষ্টা করছিলাম।